এবছর সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দুজনই হজে গিয়েছিলেন এবং হজে গিয়ে সৌদি আরবে দুজনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে আর কারা উপস্থিত ছিল, এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে মার্কিন এবং ব্রিটিশ রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এবং সারা কুক তারা ভীষণ দৌড়ঝাঁপ শুরু করেছেন। সৌদি আরবের বৈঠক, তাদের দৌড়ঝাঁপ, এগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? বাংলাদেশের রাজনীতি এবং বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে? আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবে। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। যেটা দিয়ে শুরু করছিলাম যে এবছর হজে গিয়েছেন আমাদের সেনাপ্রধান। গতকাল তার নিউ লুক নিয়েও কথা বলেছি। আজকে একজন প্রাক্তন সেনাপ্রধানের কাছে আমি মন্তব্য জানতে চেয়েছিলাম যে আমাদের বর্তমান সেনাপ্রধানের এই নিউ লুকের খবর কি। তিনি জানিয়েছেন যে অতীতে বাংলাদেশের সেনাপ্রধানদের এমন দাড়ি দেখা যায়নি। দাড়ি সেনাপ্রধানরা রাখতে পারবেন না এমন কোনো কথা নেই, তবে সেনাবাহিনীর কিছু রুলস ফলো করে এই দাড়ি রাখতে হয়। আর তিনি বললেন যে এর আগেও অনেক সেনাপ্রধান ছিলেন যারা ব্যক্তিগতভাবে ভীষণ ধর্মভীরু ছিলেন, তারা অনেকেই ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু কেউই জেনারেল ওয়াকারের মতো এতটা প্রদর্শনবাদী ছিলেন না, যে ধর্মচর্চা এই প্র্যাকটিসগুলো এত পাবলিকলি কেউ করেননি। এই প্রথম জেনারেল ওয়াকার করছেন, এবং তিনি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন যে পাকিস্তানের বর্তমান যে আর্মি চিফ আসিম মুনির, তিনি হাফেজ, কিন্তু তাই বলে তো তিনি দাড়ি রাখেননি বা তার বেশভূষা চালচলনে মনে হয় না যে হাফেজ এই বিষয়টা তিনি সামনে আনেন। যাই হোক, যে বিষয় বলছিলাম যে হজে গিয়ে জামাতের প্রধান ডক্টর শফিক এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং সেই বৈঠকে আরো দুই একটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিল। সেই বৈঠকের মূল আলোচনা ছিল যে বাংলাদেশে বিএনপি এখন টেরিবলি ফেল করছে, বিএনপি দেশটা ভালো মতো চালাতে পারছে না, তারেকের দক্ষতা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি বিএনপির ভেতরেও এই আলোচনা হচ্ছে যে তারেক রহমান পারছেন না, বা তার ভেতরে সেই রাষ্ট্র চালানোর মতো, সরকার প্রধান হবার মতো ম্যাচিউরিটি দেখা যাচ্ছে না। তো সেই প্রেক্ষিতে জামাত চেয়েছিল এবং সেনা প্রধানের সাথে আলোচনা করেছে যে মূল যে গেমটা ছিল ডিপ স্টেটের জামাতকে ক্ষমতায় আনা, ইনুস যেটা চেষ্টা করেছে, সেই খেলাটা আবার তারা চায় যে বাংলাদেশে বিএনপি যে ব্যর্থ হচ্ছে তার প্রেক্ষিতে জামাতে ইসলামকে আবার ক্ষমতায় আনার একটা চেষ্টা করা। তো সেখানে উপস্থিত যে অন্যান্য পরাশক্তির প্রতিনিধিরা ছিলেন, তারা বলেছেন যে বর্তমান বিশ্ব বাস্তবতায় জামাতে ইসলামকে বাংলাদেশে আর সামনে ক্ষমতায় আনার কোনো সুযোগ নেই। তার মানে এই যে ওয়াকার এবং শফিক সাহেবের যে বৈঠক, সেই বৈঠকটা সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে ব্যর্থ হয়েছে। তাহলে বাংলাদেশে এই যে দুজন রাষ্ট্রদূতের কথা বললাম, ব্রেন্ট ক্রিস্টেনসন এবং সারা কুক, তারা এত দৌড়ঝাঁপ কেন করছে? এদিকে ইরানের ৩ জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন, এবং তার ফলশ্রুতিতে ভারত কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, আমেরিকার কাছে কড়া প্রতিবাদ জানিয়েছেন। এবং ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি একটা টুইট করেছেন, সেখানে তিনি জানিয়েছেন যে ইরানের সাথে খুব দ্রুতই শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, এবং এই শান্তি চুক্তিতে এই সংঘাতের সবগুলো পার্ট, একেবারে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, ওমান, বাহরাইন, কুয়েত, এদিকে পাকিস্তান, ওদিকে তুরস্ক এবং ইন্ডিয়া সহ যারা ছিল, সবাই মোটামুটি এই শান্তি চুক্তিটার ব্যাপারে একমত হয়েছে, এবং সবার সম্মতিক্রমে এই চুক্তিটি স্বাক্ষরিত হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন যে অচিরেই জেনেভায় এই চুক্তিটি সকল পক্ষের উপস্থিতিতে স্বাক্ষরিত হবে। তো এই যে ৫ দিনের জন্য শুরু করা একটা যুদ্ধ, ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার যে যুদ্ধ, সেটা শেষমেশ এমন একটা পর্যায়ে গিয়ে শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার মধ্যে শেষ হতে যাচ্ছে
যেখানে বলা যায় যে আমেরিকার যা যা চেয়েছিল তার অধিকাংশই আর পূরণ হয় নাই। হয়তো ইরানের কিছু ক্ষতি হয়েছে, কিন্তু ইরান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে বিশ্ব রাজনীতিতে ইরানের অবস্থানটা কিন্তু পোক্ত হলো। এদিকে রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না এই মুহূর্তে যতটা ঐক্যবদ্ধ, সেটা কিন্তু আমেরিকার একক সুপার পাওয়ারের জায়গাটাকে নাড়িয়ে দিয়েছে। তো সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন নতুন করে ফর্মুলেট হচ্ছে। বলা যায় যে বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে গেছে, এবং এই বিশ্ব পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় গতকাল 11ই জুন ছিল বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারা মুক্তির দিবস। 111-এর সরকার তাকে অ্যারেস্ট করেছিল 16ই জুলাই 2007 সালে, এবং 2008 সালের 11ই জুন তিনি মুক্তি পেয়েছিলেন। তো এই উপলক্ষে গতকাল যে বক্তৃতাটি তিনি করেছিলেন, সেখানে তিনি কিন্তু বলেছেন যে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ঢাকায় দেখা হবে। কয়েকদিন ধরেই শেখ হাসিনার ঢাকায় ফেরার ব্যাপারে বলছেন, এবং মোটামুটি একটা কথা চাউর হয়েছে যে বাই ডিসেম্বর তিনি বাংলাদেশে আসবেন। কিন্তু যত দ্রুততার সাথে বিশ্ব রাজনীতি বদলাচ্ছে, এবং এই বিশ্ব রাজনীতির বদলের সাথে সাথে কিন্তু সাউথ এশিয়ান পলিটিক্স এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সবই খুব দ্রুত বদলে যাচ্ছে, এবং এই পরিবর্তিত অবস্থায় শেখ হাসিনা কিন্তু খুব দ্রুতই বাংলাদেশে ফিরে আসতে পারেন। তাহলে এই যে রাষ্ট্রদূতদের যে কথা বলছিলাম, গতকাল একজন আওয়ামী লীগের কারাবন্দী নেতার সাথে এই ব্রেন্ট ক্রিস্টেনসন এবং সারা কুক দুজনেরই ফোনে আলাপ হয়েছে। তারা বিএনপির নেতৃবৃন্দের সাথেও আলাপ করেছেন, এবং অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জন্য সাথেও আলাপ করেছেন। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু একটা সমীকরণ তৈরি হচ্ছে, এবং তার অংশ হিসেবে কারাবন্দী নেতার সাথেও ফোনে আলাপ হয়েছে। আর এদিকে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে বিএনপি এই ইসলামী ব্যাংক সহ বেশ কিছু ইস্যুতে জামাতে ইসলামের উপরে চড়াও হয়েছে, এবং আজকে খবর পেলাম যে ইসলামী ব্যাংকের পাশাপাশি আরো 2-3টা ইসলামী ব্যাংক যারা ফলো করে, শরিয়া ব্যাংকিং যারা ফলো করে, তাদের উপরেও নাকি বিএনপি সরকার কঠোর অবস্থান নেবে। তার মানে জামাতের সাথে এই মুহূর্তে যে বিএনপির একটা দ্বন্দ্ব চলতেছে, আমরা যখনই জামাত বিএনপির কোনো দ্বন্দ্ব দেখি তখন একটা সন্দেহ হয় যে এটা আসলে দ্বন্দ্ব নাকি সাজানো নাটক। কারণ আজকে যদি আওয়ামী লীগ বলে আমরা ফিরে আসবো, হয়তো দেখা গেল যে জামাত বিএনপি সব কিছু ভুলে এক হয়ে গেছে। আবার অনেকে বলছেন যে এবারের এই যে সংঘাতটা, এই যে ব্যাংকের সংঘাত, এগুলো আসলে একটা কারণ আছে। যদিও জামাত বিএনপি এক মায়ের দুই সন্তান, কিন্তু তাদের মধ্যে একটা গন্ডগোল লাগার একটি কারণ হলো এই যে সৌদি আরবের বৈঠক, এই খবর সরকারের কাছে আছে। আরেকটি কারণ বিএনপির সরকারের কাছে আছে যে তারা মনে করে যে জামাত গোপনে হয়তো আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে, এবং আওয়ামী লীগের সাথে মিলে তারা বিএনপি সরকারের বিরুদ্ধে হয়তো কোনো একটা আন্দোলন করবে, বা বিএনপি সরকারকে হটানোর কোনো একটা গোপন পরিকল্পনা করছে। এর ভিত্তিতেও বিএনপি সরকার ঠিক করেছে যে জামাতকে তারা একদম সহায় দেবে আর কি, এবং জামাতকে সহায়তে হলে প্রথমে তার অর্থনৈতিক মেরুদণ্ডটা ভাঙতে হবে, যে কারণে ব্যাংকিং এবং তাদের অন্যান্য যে ইনস্টিটিউশন আছে গ্র্যাজুয়ালি সেগুলোর উপরে প্রেসার করবে। অর্থাৎ রাজনীতির এই খেলায় বিএনপি বর্তমানে ভীষণ দোদুল্যমান একটা অবস্থায় আছে, এবং তাদের রাজনৈতিক দেউলিয়াত্বটা খুব প্রকট হয়ে উঠছে। এবং এই যে বাজেট পেশ করা হলো, এই বাজেট অধিবেশনে যে বাজেটটা পেশ করা হচ্ছে, সেটা নিয়ে ইতিমধ্যে অনেক সমালোচনা হচ্ছে। একটা অতি উচ্চাভিলাষী বাজেট, যেখানে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি মোটামুটি ইম্পসিবল একটা টার্গেট। আর এটি বিদেশি ঋণ এবং বিদেশি অনুদান, দান, এগুলোর উপরে নির্ভর করে প্রণীত একটা বাজেট, যেখানে এটা বাস্তবায়নের সমস্যা হবে বলেই অনেকে মনে করছেন। আবার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার যে বিষয়টা থাকে, বাংলাদেশের একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, সেটি কিন্তু এই মুহূর্তে নেই, এবং সেটা নিকটে 1-2 বছরের মধ্যে আসবে সেটাও মনে হয় না। সব মিলিয়ে বিএনপি গভীর খাদে পড়েছে। জামাতের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠেছে,
এবং যতই দিন যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান আরো দৃঢ় হচ্ছে এবং আওয়ামী লীগের রাজনীতিতে একেবারে সক্রিয় হয়ে ফিরে আসা খুব দ্রুতই ঘটবে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।